ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 23শে জানুয়ারি 2026। আমি ফার্স্ট ইয়ার মানে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে 2025-এ এবং শেষ করবে 2029-এ 2025-29 ব্যাচ যারা অনার্স ইংলিশ WBSU তাদের জন্যে, যারা সেমেস্টার 1 পরীক্ষা দিতে চলেছ 2026-এর শুরুতে কোনো এক সময়ে, এখনও ডিক্লেয়ার্ড হয়নি, তো তাদের জন্য কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি। এগুলো তোমরা সাজেশান হিসেবে নিতে পারো, তোমরা প্র্যাকটিস কোয়েশ্চেন হিসেবে নিতে পারো। আমার বক্তব্য হচ্ছে, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তোমরা হয়তো প্রথমবার আমার প্রশ্ন বা আমার এই ধরনের জিনিস ফলো করবে। তো আমি একটাই ফর্মুলায় জিনিসটা করি, আমি এমনভাবে জিনিসটাকে সাজাই যেটুকু তুমি যদি কোনো কিছু বাদ না দিয়ে এই কনসেপ্টটুকু ক্লিয়ার করে তুমি যাও, দেখো করলে 100% করবে, না করলে রিস্ক নিও না। তুমি যদি করো তাহলে তুমি শিওর যে তোমার 100% যাই দিক কোনোটাই এর বাইরে পড়বে না। তুমি যদি এর থেকে কিছু বাদ দাও নিজের মতো করে, যে না এতটা হচ্ছে না, এরকম যদি করো, তাহলে কি হবে, ওই জাহাজ তুমি বানাচ্ছ কিন্তু তার তলায় একটা গর্ত রয়ে যাচ্ছে, এটা হবে আর কি, মানে 100% ফুল প্রুফ জিনিসটা হবে না। সুতরাং আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার দীর্ঘদিন পড়ানো, আমার যা অভিজ্ঞতা তাই দিয়ে আমি এমন একটা জিনিস, এমন একটা কি বলবো, সিরিজ অফ কোয়েশ্চেন্স দেওয়ার চেষ্টা করি, যেটা আমি মনে করি যে এইটুকু যদি তুমি করো, এবং এইটুকুর পুরোটা যদি তুমি করো যেমনটি আমি বলবো, তাহলে তুমি 100% কনফিডেন্টলি পরীক্ষায় যেতে পারবে। কোনো প্রশ্ন নিয়ে তোমার ঘাবড়ানোর, পরীক্ষা নিয়ে তোমার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। পরীক্ষার আগের রাত্রে তুমি শান্তিতে ঘুমোতে পারবে, ভালো করে পরীক্ষা দিতে পারবে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি যদি অলরেডি ভালো করে পড়াশোনা করে থাকো, তুমি এই প্রশ্নগুলো যখন আমি বলছি, তুমি জাস্ট মনে মনে ভাববে যে এইটা যদি আসে আমি লিখতে পারবো, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কি লিখব। মনে মনে যদি দেখো যে হ্যাঁ আই এম কনফিডেন্ট, আমি এটা পারবো, আমার ফুল একটা আনসার যতটা লিখতে হয় সেটা লেখার মতো এবিলিটি আছে, তাহলে মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এইভাবে প্র্যাকটিস করবে। যেটা তোমার মনে হবে যে না এইটা তো আমার একটু খটকা লাগে, যেটা মনে হচ্ছে আমি, তাহলে ওইটা পড়ে এবং লিখে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এবার আমি সব মডিউলের প্রশ্ন দেব, সব রকম প্রশ্ন দেব, এবং আমি বলে দেব মাঝে মাঝে, ভালো করে জিনিসটা ফলো করো, যে কোনটা কিভাবে করলে কি ইজি হবে, কি কঠিন, সবটা আমি বলে দেবো। নির্ভয়ে ফলো করো। আর দেখো, একটা কথা অনেকে বলে যে আরও কিছু কমিয়ে দিন, একটা প্রশ্ন দিন, দুটো প্রশ্ন দিন, এরকম করে দিন। দেখো বাবা, সেটা লটারি খেলা হবে। আমি যদি লটারি বেচতাম, মানে ঠিক আছে এটা পড়ে যাও, এবার আসলে তো আসলো, না আসলে তোমার গেল, আমি ওই জিনিসটা করি না। পরিষ্কার কথা, আমি যা প্রশ্নের ট্রেন্ড সেগুলো বুঝি, এবং যা যা প্রশ্ন পসিবল সেগুলোকে দেখে আমি কি কি এবছর আসবে না সেটাকে বাদ দিয়ে আমি বলি যে বাকি কি পড়ে রইল, এবং তার ভিত্তিতে কতটুকু কোনগুলো পড়ে গেলে তোমার যতই ঘুরিয়ে পেঁচিয়ে যাই দিক না কেন, আর যাই ভ্যারিয়েশন হোক, যতই ভেবে দিক, তুমি ওইটুকু পড়ার মাধ্যমে পুরোটাই কভার করতে পারবে। এই প্ল্যানিং থেকে আমি জিনিসটা দিই। কাজেই যদি ফলো করো, ভালো করে করো, দ্যাটস অ্যাবাউট ইট। যারা আরও জ্ঞানী মানুষ, আরও অভিজ্ঞ মানুষ, আরও কম একটা প্রশ্ন বলবেন যে এটা পড়ে যাও, এটাই আসবে, এটাই লিখবে, তাদের যদি ফলো করতে চাও করতেই পারো, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমি তো অতটা পারবো না। আমার থেকে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা দিতে পারি সেটাই তোমাকে নিতে হবে, যদি নিতে হয়। লেটস বিগিন। হ্যাঁ, তো মডিউল 2তে কি আছে? মডিউল 2 এর শুরু কিন্তু অনেক আগে, সেই একদম সিভিল ওয়ার থেকে ওই শুরু, এবং সেই কমনওয়েলথ হয়ে, রেস্টোরেশন হয়ে, তারপর অগাস্টান, তারপর এজ অফ রিজন বা সেন্সিবিলিটি, যাই বলো, গোটা নিও ক্লাসিক্যাল, অনেকটা। সুতরাং সালের হিসেবে যদি দেখি, তাহলে মডিউল 2 কিন্তু একটা লম্বা স্প্যানের, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে প্রশ্নগুলো হতে পারে, যে প্রশ্নগুলো তোমাকে প্রিপেয়ার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যদি তুমি মডিউল 2 নিয়ে সিরিয়াস হও, তাহলে প্রথমত একটা জিনিস মাথায় রাখবে যে এই যে টাইমটা না,
এটা একটা কমন জিনিস আছে, সেটা হলো এটা এজ অফ স্যাটায়ার। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে স্যাটায়ার কেন্দ্রিক প্রশ্ন আসে। এখন স্যাটায়ারের সবচেয়ে বড় যারা যারা ফিগার প্রত্যেকটা লিটারারি ফর্মে, তুমি তাদেরকে একটু ডিটেইলে পড়ে রাখবে। গতবার ড্রাইডেন এসে গেছে, ড্রাইডেন ওভাবে দেয়নি, রেস্টোরেশন ট্র্যাজেডি বলেছে, তার মানে ড্রাইডেনকে ছুঁয়েছে, যেহেতু ছুঁয়েছে এবারে ড্রাইডেন ছোঁবে না, ঠিক আছে। রেস্টোরেশন ট্র্যাজেডি আসা মানে ড্রাইডেন আসা, ঘুরিয়ে হয়ে গেল। তাহলে এটা একটা স্যাটায়ারিক ফিগারের মধ্যে একটা বড় ফিগার চলে গেল। বাকি কারা রইল? কবিতায় রইল পোপ, সবচেয়ে বড় ফিগারদের আমি নাম নিচ্ছি একজন একজন করে। কবিতায় পোপ, নাটকে রেস্টোরেশন কমেডির সঙ্গে যুক্ত কনগ্রিভ, নভেলে জোনাথন সুইফট এবং প্রোজের ক্ষেত্রে এসের ক্ষেত্রে অ্যাডিসন। আমি বলবো এই চারজন অথরকে ভালো করে পড়ে যাও, যে এক একটা ফর্মে এক একজন করে পড়ে রইলা, পড়া হলো। এবার তোমাকে যদি শুধু পোপের ওপর লিখতে দেয় তুমি লিখতে পারবে, আবার যদি তোমাকে বলে যে না এই এজটা না, যেমন আমি এখানে লিখেছি দিস ইজ দি এজ অফ স্যাটায়ার ইন এভরি ফর্ম, এভরি ফর্ম তোমাকে দেবে না, বাট যদি দেয় তুমি প্রিপেয়ার যে এই এজটার একটা কমন বৈশিষ্ট্য আছে, যে যেই ফরম্যাটেই লিখুক না কেন, কেউ কবিতা লিখছে কেউ নাটক লিখছে, কিন্তু এই এজটায় প্রত্যেকের এই বড় ফিগার এরা কিন্তু স্যাটায়ারিক স্টাইলে লেখার এদের সবার টেন্ডেন্সি ছিল, এবং কয়েকটা লেখার উদাহরণ দেবে। প্রত্যেকটা রাইটারের দুটো করে তুমি লেখা বললে, যদি তোমাকে এতগুলো রাইটার নিয়ে বলতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে একটা গোদা জিনিস আছে, যে গতবার রেস্টোরেশন ট্র্যাজেডি এসে গেছে, তাহলে এবার রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স আসতেই পারে। এখানে আমার সাজেশন হচ্ছে কনগ্রিভ পড়বে, সাথে আরেকজন আমি ধরা যাক বলছি ইথারেজ পড়ে রাখবে। কেন? তোমাদের না প্রশ্ন আসে, খেয়াল করে দেখবে, যদি তুমি গত কয়েক বছরের প্রশ্ন দেখো, তোমাদের জিজ্ঞেস করে রাইটারের নাম ধরে যে এনার কন্ট্রিবিউশন কি, স্ট্রেট ফরওয়ার্ড। আর না হলে জিজ্ঞেস করে অমুক কনসেপ্টটা কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, ব্যাখ্যা করো, করে সেইটাকে বোঝানোর জন্য একজন বা দুজন মেজর রাইটারকে নাও। এবার কখনো কখনো এই একজন বা দুজন মেজর রাইটারকে মেনশন করে দেয়, যেমন রোমান্টিক কবিতার ক্ষেত্রে মেনশন এর আগে করেছিল ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ, বলেই দিয়েছিল যে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ দিয়ে বলতে হবে, বা কখনো কখনো মেনশন করে না, বলে যে কয়েকটা তোমার পছন্দ মতো মেজর রাইটার একজন বা দুজনকে নিয়ে। ফলে তোমাকে না যে কোনো কনসেপ্ট বোঝার সঙ্গে সঙ্গে ওই কনসেপ্টের সঙ্গে রিলেটেড দুজন অথারকে রেডি করতে হবে, কারণ সবসময় কিন্তু একজন অথার দেবে তা নয়, ঠিক আছে। ওই জন্য আমি বলছি জেনারেলি কমেডি অফ ম্যানার্সের ক্ষেত্রে ওরা দেয় একজন অথার দিয়ে বোঝাও, যদি বাই চান্স দুজন বলে। সুতরাং কনগ্রিভ এবং ইথারেজ, বেশি তো লেখার নেই, ইথারেজ একটুখানি, বাট স্টিল ওটা অ্যাড হয়ে যাওয়া মানে দুজন হয়ে যাওয়া। এইবার পরের প্রশ্ন, নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু জনসন অ্যান্ড এডিসন। আমি ইচ্ছা করে জনসন এডিসন রেখেছি, ওরা হয়তো বলবে দুজন রাইটার দিয়ে বোঝাও, আমি ইচ্ছে করে জনসন আর এডিসন রেখেছি। ওরা হয়তো শুধু জনসন চাইলো, হয়তো শুধু এডিসন চাইলো, হয়তো বললো যে কোনো দুজন নিয়ে বোঝাও, যে কোনো একজন নিয়ে বোঝাও। জনসন এডিসনের ওপর ভিত্তি করে নন ফিকশন প্রোজ করছো। এবার এইটা অনেকটা তুমি বলতে পারো যে স্যার পিরিয়ডিক্যাল রাইটিংসে তো রয়েছে স্টিল এডিসন, তাহলে কেন লং কোয়েশ্চেনে দেবে? তুমি যদি খেয়াল করো গত বছর অ্যাবসার্ডিজমটাও কিন্তু শর্ট নোটে যেটা সিলেবাসে করা সেটা কিন্তু বড় প্রশ্নে এসছে। সম্ভবত গথিক নভেল না অন্য কোন একটা দেখেছিলাম আরেকটা, সেটাও এসেছে। সুতরাং প্রিরাফায়ালাইট পোয়েট্রি, সেটা শর্ট নোটে সিলেবাসে মেনশন করা, কিন্তু লং কোয়েশ্চেনে এসেছে। অর্থাৎ ট্রেন্ড দেখে বুঝতে হবে যে শর্টে আছে মানে লংয়ে আসতে পারে না এমন কিছু নয়, তখন ওটাকে বড় করে লিখতে হবে। সুতরাং প্রিপেয়ার করার সময় তাহলে আমি বড় করেই প্রিপেয়ার করব, শর্টটা শর্টের মতো এলে লিখবো, আর প্রিপেয়ার করার সময় লংই প্রিপেয়ার করব। সুতরাং নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু জনসন অ্যান্ড এডিসন। এর পরেরটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ 18th সেঞ্চুরি নভেলিস্টস। আমি জানি রাইজ অফ দ্য নভেল এসে গেছে। এখন রাইজ অফ দ্য নভেল বলা মানে নভেল ফর্মটা কেন এলো সেটা ব্যাখ্যা করা, কিভাবে এলো, তাতে অনেকগুলো পয়েন্ট হয়, 5-6টা পয়েন্ট ব্যাখ্যা করতে হয়, তারপরে একজন অথরের কথা বলতে হয়। কিন্তু তার মানে এই নয়
যে রাইজ অফ দ্য নভেল এসে গেছে মানে এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ নভেলিস্ট রয়েছে এই সময়টাতে, তাদের সকলের সম্পর্কে ওদের প্রশ্ন করা হয়ে গেছে তা কিন্তু নয়। ফলে আমি বেসিক্যালি কন্ট্রিবিউশন অফ 18th সেঞ্চুরি নভেলিস্টস বলছি। এই কারণে আমি লিখেছি 4 জন নভেলিস্টের কথা, ডিফো, রিচার্ডসন, ফিল্ডিং এবং সুইফট। তোমাদের এমন দিতে পারে যে কন্ট্রিবিউশন অফ ফিল্ডিং অ্যান্ড সুইফট, কন্ট্রিবিউশন অফ ডিফো অ্যান্ড রিচার্ডসন, বা একজনকে নিয়েও হয়তো দিতে পারে কন্ট্রিবিউশন অফ ড্যানিয়েল ডিফো। ফলে তুমি যখন প্রিপেয়ার করবে তুমি তো আলাদা আলাদা করে এতগুলো প্রশ্ন আলাদা আলাদা এরকম করবে না, তুমি করবে যে এই সেকশনে এই 4 জনকে আমার পড়তে হবে নভেল সেকশনে। আরেকটা প্রশ্ন আমার মনে হয় না দেওয়ার খুব চান্স আছে, কিন্তু এই প্রশ্নটা হতে পারে, চান্স কম, তুমি রিস্ক নিও না, একবার দেখে যাও। সেটা হলো রিভাইভাল অফ কমেডি। এখানে 2 জন রাইটার আছেন, অলিভার গোল্ডস্মিথ এবং রিচার্ড ব্রিন্সলি শেরিডান। এই 2 জনকে একটু দেখে যাও, কারণ ওরা এই পার্টটা টাচ করেনি, তার মানে এই নয় যে টাচ করবে না, করতে তো পারে, দেখে যাও। এবার সেম, যেহেতু এই এজটা একটা বড় টাইম স্প্যান নিয়ে ওরা এই মডিউলটাতে রেখেছে, টেকনিক্যালি জন মিল্টন কিন্তু এই এজের মধ্যে পড়েন, মেটাফিজিক্যাল পোয়েটরাও তাদের মধ্যে কয়েকজন কিন্তু এই এজটাতে পড়েন। মেটাফিজিক্যাল পোয়েট্রি শুরু হয়েছিল এলিজাবেথন এজে 1590s জন ডানের হাত ধরে, কিন্তু শেষটা 1678 অ্যান্ড্রু মার্ভেলের ডেথ দিয়ে। সুতরাং টেকনিক্যালি যেহেতু তোমাদের 1642 অনওয়ার্ডস মডিউল 2তে পড়ে যাচ্ছে, ওরা কিন্তু মিল্টন কিংবা মেটাফিজিক্যাল স্কুল নিয়ে প্রশ্ন ফেললে সেটাকে আমি সিলেবাসের বাইরে বলতে পারবো না। আমার মনে হয় হয়তো মেটাফিজিক্যাল পোয়েট্রি দেবে না হয়তো, কিন্তু মিল্টন পড়ে যেতে হবে, ওটা রিস্ক নেওয়া যায় না, ঠিক আছে, যে আগে তো দেয়নি, মিল্টন বিরাট বড় ফিগার, সুতরাং পড়ে যেতে হবে। আচ্ছা, এবার এখানে আমার একটা কথা আছে, আমার কথা হচ্ছে তোমার আছে 4টে মডিউল, 4টে মডিউল থেকে তুমি যদি ক্যালকুলেট করো, তোমাকে 2টো মডিউল কিছু বাদ না দিয়ে পড়ে যেতে হবে। যদি তুমি 2টো মডিউল করো, সেই 2টো মডিউল তুমি গুলে খেয়েছো যাই দিক, এই লেভেলে পড়ে যেতে হবে। আর না হলে তোমাকে 2টো মডিউল ভালো করে পড়েছি, আর একটা মডিউল বিপদের জন্য হাতে আছে যদি আনকমন কিছু চলে আসে, ঠিক আছে। এখন এই যে 2টো মডিউল, এই 2টো মডিউল ইজিয়েস্ট মডিউল আমার মতে রোমান্টিক এবং ভিক্টোরিয়ান, মানে মডিউল 3 এবং 4। কেন? কোয়েশ্চেন ভ্যারিয়েশন ওই সবই নাটক, কবিতা, নভেল, কিন্তু রাইটারের সংখ্যা বেশ কিছুটা কমে যায়, আর ওই যে সালটা না, মানে এজের যে স্প্যানটা ওটা অনেকটা কমে যায়। মডার্নে গিয়ে আবার রাইটারের সংখ্যা অনেক বেড়ে যায়, প্লাস কনসেপ্টগুলো অনেক জটিল, বোঝানো কষ্টকর, বোঝা এবং বোঝানো। কাজেই এই ছোট বয়সে আমি এক্সপেক্ট করছি না যে তোমরা মডার্ন নিয়ে ঝাঁপাবে, তোমরা নেহাত ছোট, প্লাস তোমাদের প্রথমেই হিস্ট্রি অফ লিটারেচার পড়াচ্ছে, যেটা তোমরা টেক্সটের নমুনা না দেখে তোমরা প্রথমে বেসিক্যালি তোমরা মুখস্থ করছো, যে মানে বলতে গেলে বলতে নেই কিন্তু তাই, মানে যে উনি এমন লিখতেন তিনি এমন লিখতেন। আমি তো খেয়ে দেখিনি সেই অবস্থায় পড়া মানে তো সেটা মুখস্থই বলে। তো বেসিক্যালি ওরমভাবে না, স্যামুয়েল বেকেটের অ্যাবসার্ড নাটক কীরকম নাটক, ওটা একটু না দেখিয়ে, নাটকটাকে না একটু ফিল না করিয়ে ওটা বোঝানো খুব মুশকিল। ওরমভাবে মুখস্থ করা উনি এই লিখেছেন, আর ওনার এই স্টাইল ছিল, উনি এই জন্য বিখ্যাত ছিলেন, এটা মুখস্থই হয়ে গেল, কারণ আমি তো খেয়ে দেখলাম না বেসিক্যালি জিনিসটা। তো সেই অবস্থায় আমি বলবো না যে তোমরা মডার্ন অর্থাৎ মডিউল 5 নিয়ে ঝাঁপাও, এটা আমি বলবো না। অন্যদিকে মডিউল 2তে রাইটারের সংখ্যা অনেক বেশি, এবং এই যে আমি প্রশ্নগুলো বললাম এর বাইরেও অনেক 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 রাইটার হয়, তাই জন্যে আমি বলবো মডিউল 3 আর মডিউল 4 হচ্ছে লং কোয়েশ্চেনের জন্য ইজিয়েস্ট, প্রশ্নের ভ্যারিয়েশন একটু কমে যাবে। শর্ট নোটের ক্ষেত্রে পরিষ্কার কথা, আমরা মডিউল 2তে শর্ট নোট, এবং বাকি মডিউলের ক্ষেত্রেও গত বছর যে দুটো এসে গেছে, আমি বলছি না যে আসবে না, আসতে পারে, কোথাও লেখা নেই যে রিপিট হবে না, রিপিট হতেই পারে, কিন্তু বাকি 4টে পড়তে হবে। এবার যদি
তোমাকে শর্ট নোট কটা করতে হচ্ছে? 4টে করতে হচ্ছে টোটাল। তুমি যদি যে কোনো দুটো মডিউলের 4টে 8টা শর্ট নোট পড়ো, যে কোনো দুটো মডিউলের 4টে 8টা শর্ট নোট পড়ো এবং সেটাকে খুব ভালো করে পড়ো, কোনো রকম খামতি না রেখে, যদি রিপিট হয় একটা বা দুটো রিপিট হলো যেটা তুমি পড়ে যাওনি, তাহলেও তোমার হাতে 6টা পড়ে গেছো এমন জিনিস তার মধ্যে থেকে আসছে, তোমাকে লিখতে হচ্ছে 4টে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে, মানে আমি যারা একেবারে পরীক্ষার আগে কম পড়ে কম সেই সেন্সে বলছি, তুমি দুটো মডিউল ধরো, খাপছাড়া করে এই মডিউলের 2টো করলাম, ওই মডিউলের 3টে করলাম, এরকম নয়। দুটো মডিউল ঠিক করো, যে দুটো মডিউলের গত বছরের দুটো শর্ট নোট বাদ দিলে যে 4টে পড়ে থাকে, ওই 4টে 8টা তুমি নিতে পারবে, তুমি বুঝতে পারবে, তুমি লিখতে পারবে। ওই 4টে 8টা তুমি করো, তাতে তোমার এনাফ অপশান তুমি পেয়ে যাবে 4টে শর্ট নোট লেখার। শর্ট নোট নিয়ে খুব বেশি ঝামেলা নেই, ঝামেলাটা লংটা নিয়ে এবং অবজেক্টিভ নিয়ে। সুতরাং লেটস গেট ব্যাক টু লং কোয়েশ্চেন্স। শর্ট নোটে আমি বলেই দিচ্ছি যে এখানে পিউরিটানিজম, মডিউল 2 এর কথা বলছি, পিউরিটানিজম, পিরিয়ডিক্যাল রাইটিং, নিওক্লাসিসিজম, ক্যাভেলিয়ার পোয়েট্রি, মানে গত বছর আসেনি যেগুলো। মডিউল 3তে চলে আসছি। মডিউল 3 রোমান্টিক, তোমাদের আবার বলা আছে ট্রানজিশন টু রোমান্টিক, তবে চিন্তার কোনো কারণ নেই, গতবার ট্রানজিশন এসে গেছে। সুতরাং এবারে পড়িয়ে হলো শুধু রোমান্টিক এজটা। এখানে আমার কেন জানি না এটা খুব অস্বস্তিকর মনে হয় যে ওরা এখনো পর্যন্ত শেলি কিডস নিয়ে কোনো প্রশ্ন দেয়নি, ওই এক ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ করে যাচ্ছে। শেলি কিডস আমার মনে হচ্ছে এবার ভীষণ, মানে এই যে পরপর দুবার আসেনি, তো কন্ট্রিবিউশনস অফ দ্য লেটার রোমান্টিক্স, শেলি কিডস ভীষণভাবে পড়ে যাও। নন ফিকশন রাইটার রোমান্টিক এজের কেন জানি না এই প্রশ্নটা আসেনি। হ্যাজলিট এবং ল্যাম, এখানেও আমি 2জন করতে বলবো, আছে 3জন করা যায়, কিন্তু আমি 2জন করতে বলছি সব ক্ষেত্রে। আমি শেলি কিডসের ক্ষেত্রে বাইরন বাদ দিলাম, শেলি কিডস বললাম। এক্ষেত্রেও হ্যাজলিট ল্যাম, আমি আমার মতন করে ক্যালকুলেশন করছি, এটা তোমরা বুঝবে না যে এদের মধ্যেও কারা ইম্পর্টেন্ট। যদি আমাকে 1 রাইটার 2 রাইটার্স নিয়ে লিখতে দেয় তাহলে তো ভালো, আমি নিজে বাঁচতে পারছি, কিন্তু যদি না দিয়ে মেনশন করে তাহলে কাকে মেনশন করার চান্সটা বেশি, আমি সেই ক্যালকুলেশন থেকে বলছি। যদি ওরা মেনশন করে বলে লেটার রোমান্টিক্স, তাহলে শেলি কিডস মেনশন করতে পারে, বাইরন মেনশন করবে না। যদি ওরা নন ফিকশন রাইটার মেনশন করে বলে, হ্যাজলিট ল্যাম মেনশন করতে পারে, ডি কুইন্সি মেনশন করবে না। এটা কেন বলছি এটা আমি জানি, তুমি বুঝবে না, তুমি নেহাত ছোট। তো উইমেন নভেলিস্ট, দেখো নভেলিস্ট তো এসছে, এমনিও এসছে অমনিও এসছে, কিন্তু উইমেন নভেলিস্ট হিসেবে জেন অস্টেন, মেরি শেলি দেখে যেতে হবে, বাদ দিলে চলবে না। কারণ আমি কি বলেছি, একটা মডিউলকে গুলে খেতে হবে। উইমেন নভেলিস্ট 2জন, জেন অস্টেন, মেরি শেলি। এবার তুমি রোমান্টিক এজ পড়ছো, ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এবং কাকে বলে রোমান্টিসিজম এটা জানো না, কেন এলো রোমান্টিসিজম এটা জানো না, এটা তো হতে পারে না। তো এটা তো একদম মানে সেন্ট্রাল জায়গা, সুতরাং ওটা একবার দেখতে হবে। হ্যাঁ, তবে আমার মনে হয় যে আগের প্রশ্নগুলোর চান্স একটু বেশি। হ্যাঁ, মানে কেন জানি না আমার মনে হচ্ছে শেলি কিডস আর হ্যাজলিট ল্যাম এই জায়গাটা এবার ওরা টাচ করবে। হয়তো দ্বিতীয় প্রশ্নটা এরকম এই নভেলিস্ট বা ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ দিয়ে রিপিট করলে করুক, কিন্তু শেলি কিডস, হ্যাজলিট ল্যাম এটা টাচ হয়নি, এটা ভাবতে কিরকম অস্বস্তি লাগছে। আচ্ছা, এরপরে শর্ট নোট, ওই একই ফর্মুলা, হিস্টোরিক্যাল নভেল, গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইম্যাজিনেশন। মাইন্ড ইট, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইম্যাজিনেশনের উত্তর লিখতে গেলে কিন্তু ওই বড় কোটেশন, পুরোটা না পারো কিছুটা, পুরোটা মনে না পড়ে ফ্রেজে টুকরো টুকরো করে উনি এই বলেছেন, যদিও জিনিসটা একটু কঠিন, বাট চেষ্টা করতে হবে যে প্রাইমারি আর সেকেন্ডারি সম্পর্কে উনি কি বলেছিলেন, একটু কোটেশন সমেত ওই উত্তরটা কিন্তু লিখতে হবে। এটা টাফ আমি জানি। আর হচ্ছে নভেল অফ ম্যানার্স, 4টে হলো শর্ট নোট গেল। মডিউল 4-এ চলে এসো। এক্ষেত্রে ভিক্টোরিয়ান পোয়েট্রি, মানে মেজর ভিক্টোরিয়ান পোয়েটস, টেনিসন এবং ব্রাউনিং ভীষণ ইম্পর্ট্যান্ট। নন ফিকশন রাইটার ওরা টাচ করেনি, কেন যেভাবেই হোক না কেন করতে পারে, এবং এক্ষেত্রে 3জনকেই আমি পড়তে বলবো, কিচ্ছু করার নেই, কার্লাইল, ম্যাকলে এবং রাস্কিন। যদিও এর মধ্যে
কার্লাইল এবং রাস্কিন একটু বেশি ইম্পর্টেন্ট সামহাও আমরা ইন্ডিয়ান তো সামহাও আমরা ম্যাকলেকে বাদ দিই, যদি বাদ দিতে হয়। তো আমার মনে হয় তিনজনকেই পড়ে যাওয়া উচিত। আচ্ছা, উইমেন পোয়েটস এর পরেরটা, উইমেন পোয়েটস এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং ক্রিস্টিনা জর্জিনা রসেটি, এই দুজনকে আমি করতে বলবো উইমেন পোয়েটসদের হিসেবে। উইমেন নভেলিস্টস, সেখানে আমি বলবো ব্রন্তে সিস্টার্স, এটা এক হিসেবেই ধরো, এক হিসেবেই করো, কারণ ওনাদের লেখার উদাহরণগুলো কম। শুধু শার্লট ব্রন্টে দেবে এটা মনে হয় না। আর শুধু এমিলি অ্যান এদের তো দেবেই না, দিলে ব্রন্তে সিস্টার্স ধরে দেবে, আর না হলে উইমেন নভেলিস্টস বলবে যে তুমি দুজন নিয়ে লেখো। এবার সেখানে তুমি শার্লট ব্রন্টেকে নিলে এবং জর্জ ইলিয়টকে নিলে, ঠিক আছে, কিন্তু তোমাকে যখন পড়তে হচ্ছে, যদি ওরা মেনশন করে তাহলে ব্রন্তে সিস্টার্স মেনশন করবে, ওরা কিন্তু একজনকে মেনশন করবে না। সুতরাং তোমাকে পড়ার সময় ব্রন্তে সিস্টার্স এক হিসেবে পড়তে হবে, আর জর্জ ইলিয়ট দুজনকে পড়তে হবে। মানে দুজন বললাম, মনে রেখো সিস্টার্স ওরা কিন্তু তিনজন প্লাস এই একজন। আচ্ছা, আর ব্রন্তে সিস্টার্স কোয়েশ্চেনটা এক হিসেবেই ধরা হয়। আচ্ছা, কন্ট্রিবিউশনস অফ চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, আমার মনে হয় না হার্ডি দেওয়ার খুব চান্স আছে। আর ডিকেন্স আমি রেখেছি এই কারণে যে ডিকেন্সকে বাদ দিয়ে ভিক্টোরিয়ান নভেল ভাবা যায় না, তাই। কিন্তু এটা আসার চান্স এবার কম চান্স কিন্তু সবচেয়ে বেশি ওই পোয়েট্রি আর নন ফিকশনে। আর উইমেন পোয়েটস, উইমেন নভেলিস্টও হতে পারে, কিন্তু এটার চান্স সবচেয়ে কম। বাট স্টিল একেবারে না দেখে, আমি ওই যে বললাম রিস্ক নিও না, একেবারে না দেখে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কারণ এই দুটো মডিউলে তুমি কোনো রিস্ক নেওয়াটা, এই দুটো মডিউল তুমি যদি ভালো করে যাও তোমার হয়ে যাবে সব। আচ্ছা, শর্ট নোটের ক্ষেত্রে কেল্টিক রিভাইভাল, কন্ডিশন অফ ইংল্যান্ড নভেলস, ন্যাচারালিস্টিক ড্রামা, প্রিরাফায়েলাইট পোয়েট্রি হলো। মডিউল 5 আমি কি বলছি, মডিউল 2 এবং মডিউল 5 আমি যদি কাউকে আমার যদি সাজেশন দিতে হয় আমি বলবো মডিউল 3-4 ভালো করে পড়ো, আর মডিউল 2 মডিউল 5 একটু দেখে গেলে হাতে রাখলে সেই হিসেবে ওটা হাতের 5, যে যদি আমার ওটাতে এমন কিছু চলে আসে যেটা আমি একদম ঘাবড়ে যাই, তাহলে এটাতে যাতে আসতে পারি। এবং সেক্ষেত্রে আমার মনে হয় মডিউল 5 মডার্নে তোমাদের মডার্ন পোয়েট্রি উইথ রেফারেন্স টু ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. এলিয়ট খুব 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 ইম্পর্ট্যান্ট। ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. এলিয়ট এর ওপর ভিত্তি করে মডার্ন পোয়েট্রির কনসেপ্ট কি, কেমন হয় মডার্ন পোয়েট্রি, এটা জিজ্ঞেস করবে। আর পরে বলবে যে হয় বলবে ওয়ান মেজর রাইটার দিয়ে বোঝাও, না হলে বলবে যে ইয়েটস বা ইলিয়ট দিয়ে বোঝাও, বা দুজনকে দিয়ে বোঝাও। আমার মনে হয় দুজনকে দিয়েই বোঝাতে বলবে, সেটারই চান্স এখানে বেশি, এটা একজন দিয়ে বলবে না। যেমন ওই রোমান্টিকের ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ মিলিয়ে জিজ্ঞেস করে, এটাও তেমনি ইয়েটস ইলিয়ট মিলিয়ে জিজ্ঞেস করবে যদি করে। এরপর হচ্ছে মডার্ন নভেলের ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন নভেল। এবার এই ক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট অথরের নাম বলে জিজ্ঞেস করবে বলে আমার মনে হয় না। আমার যেটা ধারণা 1 বা 2 মেজর রাইটার বলে দেবে এবং তোমাকে নিতে হবে। তো এই জন্য আমি বলছি 4 জন রাইটারকে পড়তে, কারণ যদি ওরা মেনশন করে তাহলে চান্স হচ্ছে ওরা ডিএইচ লরেন্স এবং ভার্জিনিয়া উলফ এদের মেনশন করার চান্স বেশি। জয়েস এবং ফোরস্টার রেখেছি আমি, আমার মনে হয় চান্স কম। তো এই 4 জন সম্পর্কে একটু জেনে যেও, বিশেষ করে ডিএইচ লরেন্স এবং ভার্জিনিয়া উলফ। তারপরের ইম্পর্টেন্স জয়েসের, তারপরের ইম্পর্টেন্স সিএম ফোরস্টারের। মডার্ন নভেল কি বোঝানোর জন্য যথেষ্ট। এরপর একটা প্রশ্ন হতে পারে ওয়ার পোয়েট্রির ওপর। আমি বলবো 2 জন অথর সম্পর্কে জানো, হয়ে যাবে। উইলফ্রেড ওয়েন, সিগফ্রেড স্যাসুন, ছোট ছোট লেখা, ইজি এবং ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মডার্ন ড্রামাটিস্ট এই সেকশনটা আমার মনে হয় এই সেকশনটা যদি অ্যাভয়েড করা যায়, কারণ এটা খুব সহজ নয়, আর রাইটারও অনেক, আর প্রত্যেকের সম্পর্কে অল্প অল্প করে অনেক কিছু জানতে হয়। তো কয়েকজন রাইটারের নাম আমি বলছি: জর্জ বার্নার্ড শ,
জন মিলিংটন সিং, জন অসবোর্ন, হ্যারল্ড পিন্টার এবং স্যামুয়েল বেকেট। এদের সম্পর্কে একটু জানতে হবে। যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি মডিউল 5ই জোর দিয়ে করছি, তাহলে তো তাকে ড্রামা বাদ দিলে চলবে না, এবং সেই জন্য আমি এটা বললাম। বাস, আমি যে প্রশ্নগুলো দিলাম, এবং শর্ট নোটটা বলে দিই: মডার্নিজম, কিচেন সিঙ্ক ড্রামা, 30s পোয়েটস, অ্যাবসার্ডিজম। এবার বলি, আমি যে এগুলো দিলাম, তোমরা যে কোনো দুটো মডিউল নেবে, ওই দুটো মডিউলের যা যা আমি বললাম গুলে খেয়ে ফেলবে, হয়ে যাবে। অবজেক্টিভ কিন্তু ওভাবে হবে না। অবজেক্টিভ কিভাবে করতে হবে? এই যে আমি বলার সময় যে রাইটারদের নামগুলো বলেছি না, এটা একটু হিসেব করেই বলেছি। এই রাইটারদের নামগুলো নোট করেছো? ওই রাইটারদের গিয়ে ওরা কি কি লিখেছিলেন, ওদের যদি কোনো প্রেফারেবল জনরা থাকে, মানে ইনি গথিক নভেল লিখতেন, ওটা একটা জনরা, বা ইনি অ্যাবসার্ড ড্রামা লিখতেন, তাহলে সেটা লিখে রাখতে হবে যে অ্যাবসার্ড ড্রামা, হ্যাঁ এটা একটা। সুতরাং এইটা ওনার যদি কোনো স্কুল থেকে থাকে, গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি যেমন তোমরা পড়েছো, মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, এরকম যদি কোনো স্কুল, কোনো লিটারারি ধারা যাকে বলে আর কি, হ্যাঁ, সেই ধারার যদি কোনো অন্তর্ভুক্ত লেখক তিনি হয়ে থাকেন, তাহলে সেইটাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে, তার মেজর টেক্সটগুলো কি। তোমাদের মোস্টলি অমুকের লেখা একটা টেক্সটের নাম করো, কিংবা অমুক লেখাটি যার লেখা তারই লেখা আরেকটি টেক্সটের নাম করো, এরকম হয়। আর খুব ক্যানোনিক্যাল টেক্সটের ক্ষেত্রে কিন্তু ওরা সাল জিজ্ঞেস করে। এটা করেছিল 1800 সাল, ওই সেই নিয়ে 1798 এটা নিয়ে করেছিল, ওরকম করে। আর করে কি, ওই একটা পিকারেস্ক নভেলের নাম করো, একটা এপিস্টোলারি নভেলের নাম করো। তার মানে কি, আমি যখন রিচার্ডসন পড়েছি, আমি তো পড়েছি যে এই লোকটা এপিস্টোলারি ফর্মে লিখেছে। যদি আমি নিওক্লাসিক্যাল এজ মডিউল 2 প্রিপেয়ার না করে থাকি, এই যে সাজেশনটা পড়ার পর আমি তো নোট করেছি যে রিচার্ডসন সম্পর্কে আমার জানতে হবে, শর্ট কোয়েশ্চেনের জন্য হলেও। তখনই রিচার্ডসনকে একটু গো থ্রু করলে আমি দেখতে পাবো যে পামেলা লিখেছিলেন সেটা এপিস্টোলারি, কিংবা মেরি শেলি সম্পর্কে পড়তে গিয়ে পাবো যে ফ্র্যাঙ্কেনস্টাইন সেটা এপিস্টোলারি ফর্মে লেখা। ওটা আমাকে নোট করতে হবে যে এটা কিন্তু একটা স্পেসিফিক জনরা। এবং পরীক্ষায় কিন্তু সে ধরনের প্রশ্ন আসে। যদি পিকারেস্ক বলে, আমার মাথায় আসতে হবে যে হেনরি ফিল্ডিং পিকারেস্ক নভেল লিখতেন। এবার আমি যে উদাহরণটা দেবো। যদি আমি শার্লট ব্রন্তে পড়ি, তাহলে আমার মাথায় রাখতে হবে যে তার একটা ছদ্মনাম ছিল। যদি আমি জর্জ ইলিয়ট পড়ি, তাহলে আমার মাথায় রাখতে হবে যে জর্জ ইলিয়ট ইটসেলফ ওটা একটা ছদ্মনাম, তার একটা আসল নাম ছিল। এগুলো প্রশ্নে আসে। সুতরাং যে অথরের নাম আমি এখানে একবার করে নিয়েছি, আমি বলছি না যে এই করলেই অবজেক্টিভ হয়ে যাবে। অবজেক্টিভ একটা সমুদ্র। কিন্তু এগুলো এই কয়েকজন অথর সম্পর্কে এই যে দিকগুলো আমি দেখতে বললাম, সেগুলো অ্যাটলিস্ট জেনে যাও, তাতে অনেকটা উপকার হবে। হয়তো 80% কাজে লেগে যাবে। 80% 90% হয়তো অবজেক্টিভ তুমি যদি এই অথরগুলো সম্পর্কে ভালো করে জেনে যাও, লেগে যাবে। ঠিক আছে, তো এইটুকুই আমার বলার ছিল। যদি আজকে এই পর্যন্ত শেষ করব। যদি ভালো লাগে তো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আজকের মতো এই অবধি।